আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং টিপসে আমি আছি শাহিন কবির শাহিন। তো আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের ড্রপশিপিং নিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে নানা ধরনের আপডেট দিয়ে যাচ্ছি অ্যান্ড ফ্রিল্যান্সিং টিপস গ্রুপে কিছু ভিডিও আপলোড করে যাচ্ছি। আশা করতেছি বিগিনারদের জন্য খুবই ইনফরমেটিভ ভিডিওগুলো হচ্ছে। তো আমি প্রত্যেককে রিকমেন্ড করবো প্রত্যেকে সবগুলো ভিডিও দেখেন। আশা করা যাচ্ছে একটা বেটার একটি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। তো আমি টোটালি শপিফাই নিয়ে অনেকগুলো ভিডিও এখানে প্লেলিস্ট মেক করে দিয়েছি। যেমন এখানে রয়েছে আমার 4টি প্লেলিস্ট রয়েছে: আউট অফ মার্কেট প্লেস, শপিফাই ড্রপশিপিং স্টোর অ্যান্ড শপিফাই স্টোর ডিজাইন। একটি $380 লাইভ প্রজেক্ট দেওয়া আছে, প্লাস শপিফাই ড্রপশিপিংয়ের ফুল একটি কোর্স দেওয়া আছে মোটামুটিভাবে বিজ্ঞানীদের জন্য অনেক অনেক ইনফরমেটিভ। তারপর ডিজিটাল মার্কেটিং নিয়ে ফেসবুক অ্যাডস নিয়ে 2টি ভিডিও পাবলিশ করা আছে। এখান থেকে প্রত্যেকের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করা যাচ্ছে খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন। অ্যান্ড আই হোপ রিসেন্টলি দীর্ঘদিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না, খুব ফাস্ট আমি ট্রাই করবো আবার ভিডিও মেক করে দেওয়ার জন্য। লাস্ট 2 মান্থ আগে আমি ভিডিও দিয়েছিলাম, মেবি আউট অফ মার্কেট প্লেস নিয়ে 3টি ভিডিও দিয়েছিলাম। আমি আবার ট্রাই করবো, আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো আবার ভিডিও আপলোড করার জন্য। তো আজকে আমি এরকম কোনো কিছু বলবো না। আজকে জাস্ট আমার ড্রপশিপিং বিজনেস করি পার্সোনালি। অস্ট্রেলিয়াতে একটি বিজনেস রয়েছে, সো আমি ওই বিজনেসের কিছু বিষয় শেয়ার করবো। অ্যান্ড এই মাসের সেলটা আমি চাচ্ছি আজকে আপনাদের কাছে ডিরেক্টলি শো করার জন্য। তো অ্যাকচুয়ালি সেলস ডিপেন্ড করে আসলে কাস্টমারের উপর অলওয়েজ। অনেকে আছে যারা ফাইবার মার্কেট প্লেস বা আদার্স মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছেন, তারা চিন্তা করে কি আসলে সেলস আমরা অ্যাড চালালে মনে হয় সেল হবে, বা আমরা যদি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি তাহলেই সেল হবে। অ্যাকচুয়ালি মার্কেটে সকল প্রকার প্রোডাক্টই ভালো চলে, হয়তো আপনার কোনো প্রোডাক্ট কম চলবে, কোনো প্রোডাক্ট একটু বেশি আসবে, এটাই স্বাভাবিক বিষয়। তো দেখা যাচ্ছে যে আপনাকে ওইটার সাথে তাল মিলিয়ে জাস্ট আপনাকে যেতে হবে। আপনি জাস্ট আপনার কাস্টমারদের চাহিদা বুঝতে হবে। আপনি যদি আপনার কাস্টমারের চাহিদা বুঝতে পারেন তাহলে আপনি বেটার কিছু করতে পারবেন। তো আপনি যদি সঠিক ওয়েতে মার্কেটিং করেন, অ্যাজ লাইক আপনি যদি পারফেক্ট আপনার প্রয়োজন, আপনার যে অডিয়েন্সটা আছে, আপনার যে প্রোডাক্টের অডিয়েন্সগুলো আছে, ওই অডিয়েন্সগুলোকে যদি আপনি পারফেক্ট সিলেক্ট করে তারপর আপনার প্রোডাক্টের প্রাইজিং থেকে শুরু করে সবগুলো যদি আপনি ঠিক থাকে তাহলে ভালো একটি ফলাফল আশা করতে পারেন। আসলে সবগুলো প্রোডাক্টই সেল হয়, এমন কোনো প্রোডাক্ট নেই যে সেল হয় না, বাট আপনাকে শুধু আপনার মতো করে একটা ভালো স্ট্র্যাটেজি মেক করে আপনাকে এগিয়ে যেতে হবে। তো এই মাসের আমি আজকে সেলসটা আপনাদের কাছে কিছুটা শেয়ার করব। দিস মান্থে আমার বেশ কিছু অর্ডার আসছে, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। এই মাসে অবশ্য অনেক প্রবলেম ছিল, মেবি পেমেন্ট গেটওয়ে নিয়ে একটু বিশাল সমস্যায় আমি পড়েছিলাম, যে কারণে হয়তো আমার চাহিদা অনুযায়ী আমি সেলস পাইনি। তো যাই হোক, ব্যাপার না। এটি আমরা যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশ থেকে আসলে খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে পেমেন্ট গেটওয়েটা। পেমেন্ট গেটওয়ের সমস্যার কারণে আমরা বেটার কিছু করতে পারতেছি না। তো যেহেতু আমি বাংলাদেশে থাকি, এই মাসে আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়ে অনেকটাই প্রবলেম হয়েছিল। তো ঠিক আছে, আমি লাস্ট 7 দিনের একটি সেলস আপনাদের কাছে আমি দেখাচ্ছি। লাস্ট 7 ডেজ আমার মেবি $12,000 প্লাস সেল হয়েছিল। তবে এই 12 দিনের মধ্যে আমার দেখা যাচ্ছে যে হয়তো এই লাস্ট 2 ডেজ আমার সেলটা বেশি হয়েছিল, কেননা আমার যে একটা অ্যাড লিমিট ছিল, এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাড রিপোর্টে 30% আমার ডিজিটাল মানে সেলস কমে গেছে 30%। লাস্ট 7 দিন আমার 30% সেলস কমে গেছে, অ্যান্ড অনলাইন ভিজিটের পরিমাণ আমার প্রায় 28% কমে গেছে। তো এটার অবশ্যই একটা কারণ ছিল, অবশ্যই আমি কারণটা চেষ্টা করবো আপনাদের সাথে তুলে দেওয়ার জন্য। পাশাপাশি এখানে কনভার্সন রেটটা আমার অনেকটা কমে গেছে দেখেন লাস্ট 7 দিনে। অ্যাভারেজ অর্ডার ভ্যালু 4%, দেখেন এটা 4% মানে আমার ডাউন হয়েছে। টোটাল সেলও আমার প্রায় আমার 34% কমে গেছে। এটা আপনারা রিপোর্টে লাস্ট 7 দিনে দেখতে পাচ্ছেন। আমি যদি আরেকটু দেখাই, এখানে দেখেন আমার রিটার্নিং বায়ার 78% রিটার্নিং বায়ার আমার ছিল, মানে পূর্বে এই বায়ারগুলো আমার থেকে প্রোডাক্ট নিয়েছিল, যারা হ্যাপি অ্যান্ড আমার কাছে রিটার্নিং আবার আসছে। তাহলে দেখেন এটা বিশাল একটা ব্যাপার।
78% বায়ার আমার কাছে পুনরায় আসা মানে এটা অনেক একটা ভালো একটা বিষয়। যদি এই বায়ারগুলো না আসতো তাহলে হয়তো আমার এই মাসে সেলসটা আরও ডাউন হয়ে যেত ইস্যুর কারণে। তো আমার লাস্ট মেবি আমি যদি 30 ডেজ আমি যদি আপনাকে একটু অ্যানালাইটিক্স করে দেখাই, এখানে দেখেন 30 ডেজ আমার প্রায় লাস্ট 30 দিন মেবি মার্চ মাসের 1 থেকে আমি 31 তারিখ পর্যন্ত আমি যদি একটু সিলেক্ট করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন আমার প্রায় গিয়ে 88,871 সেলস এসেছে। এখানে অনলাইন ভিজিটের পরিমাণটা দেখাচ্ছে আমার প্রায় 45,149 জন আমার অনলাইন ভিজিটের পরিমাণ ছিল, এবং টোটাল রিটার্নিং কাস্টমার ছিল আমার 13%। তো আসলে সর্বদাই নিউ কাস্টমারই বেশি থাকবে, এটাই স্বাভাবিক। যখন আপনার পেমেন্ট যখন স্টোরে কিছু প্রবলেম থাকবে, হোক তা পেমেন্ট গেটওয়ে প্রবলেম বা আপনার প্রোডাক্ট প্রবলেম, যাই হোক, যখন ওই প্রবলেমগুলো থাকে ওই সময় শুধুমাত্র আপনার রিটার্নিং বায়ারগুলো থাকে বা যদি অ্যাডজনিত কোনো সমস্যা হয়। তো আমি আজকে আমার সমস্যাটা সম্পূর্ণভাবে আপনাদের কাছে এক্সপ্লেন করার ট্রাই করবো, যেন আপনারা এই সমস্যা যদি পড়েন কখনো যেন সলভ করতে পারেন। কেননা আমার নিজের এই প্রবলেমটা সলভ করতে বেশ কিছু টাইম লেগে গিয়েছিলো, যে কারণে আমি চাই না যে আপনারা এরকম একটা টাইম স্পেন্ড করেন। তো এই ছিল আমার মেবি ফেব্রুয়ারির 1 তারিখে সেল $2,885। তারপর দেখেন আমার 3 তারিখে প্রায় গিয়ে আমার এটা অনেকটাই বেড়ে গিয়েছিল, প্রায় 6,500 সামথিং আমি সেল করেছিলাম। তো তখন আমার সেলসটা ভালো ছিল। একদিন ডাউন যেতেই পারে, আপনার 1-2 হাজার ডাউন হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। বাট হঠাৎ করে আমার যখন 24শে ফেব্রুয়ারি আমার $3,000 সেল আসার পর থেকে আমার সেলসটা প্রায় 7 থেকে 8 দিন আমার ডাউন থাকে। যে 7 থেকে 8 দিন ডাউন থাকার কারণে এই 7 থেকে 8 দিনে আমি মোট $5,000 থেকে $6,000 হয়তো আমার সেল আসে। অ্যান্ড আমার ওই সময় দেখা যাচ্ছে যে শুধু পেমেন্ট গেটের প্রবলেম ছিল আমার 2 দিন। পেমেন্ট গেটের প্রবলেমের কারণে আমার একদম সেল আসেনি, একদম ডাউন ছিল। 2 দিনে আমি পেমেন্ট গেটের প্রবলেমটা আমি সলভ করে নিই। দেন আমি যখন আবার পেমেন্ট গেটের প্রবলেমটা সলভ করার পর হঠাৎ করে আমার অ্যাডের যে লিমিট ছিল, আপনারা হয়তো জানেন গুগল বা ফেসবুক জায়গায় থাক না কেন, প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাডসের একটা লিমিট থাকে বা আপনার একটা বাজেটের লিমিটেশন থাকে। আপনি সাপোজ আমি যদি আপনাকে বোঝাতে যাই, আপনার সাপোজ বাজেট আছে আপনার অ্যাড অ্যাকাউন্টের লিমিট আছে আপনি $30,000 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। সাপোজ আপনি $30,000 পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এই মাসে। তো আপনি যদি এই মাসে $30,000 ব্যবহার করেন, অ্যাড অ্যাকাউন্টের লিমিট থাকে, অনেক সময় কার্ডের লিমিট থাকে। তো আমার যেটা হয়েছিল, আমার মেবি কার্ডের সমস্যা ছিল, যে কারণে আমার অ্যাড ক্যাম্পেইন অফ হয়ে গিয়েছিল। কেননা আপনারা জানেন ড্রপশিপিং হোক বা যে কোনো প্রকার বিজনেসই হোক না কেন, বিজনেসে যদি আপনার অ্যাড ক্যাম্পেইন না চলে বা বিজ্ঞাপন না যায় তাহলে পার্সেসের রেটটা অনেকটা কমে যায়। তা হোক এই কান্ট্রি বাংলাদেশ, শুধু বাংলাদেশ তাই নয়, অন্যান্য কান্ট্রিতে সেম অবস্থা। আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে মানে আপনার স্টোরটা যত পরিচিতি থাক, আপনার ইয়াটা কমে যাবে, সেলসটা কমে যাবে। আমি যদি এখন আলিবাবার কথাই বলি, আপনি যদি ফেসবুক ভিজিট করেন, ফেসবুক ভিজিট করে দেখবেন আপনি আলিবাবার অ্যাড ছাড়া আর কোনো কিছু দেখতে পারবেন না। তারপর দারাজ মোটামুটি আমরা সবাই চিনি। তারপর দেখা যাচ্ছে আমরা অ্যাড যদি না থাকে তাহলে কনভার্সন রেটটা কমে যায়। কেননা মানুষ আস্তে আস্তে ভুলে যাওয়া শুরু করে, যখন আপনার বিজ্ঞাপনগুলো সামনে আসে তখন অ্যাকচুয়ালি মানুষ কনভার্ট হয় বেশি, যে না দারাজ নয় একটা কিছু আছে, আমার এই প্রোডাক্টটা দরকার, ঠিক আছে আমি দারাজে যাই। আমার এই প্রোডাক্টটা দরকার, ঠিক আছে আমি আলিবাবাতে যাই, বা এই প্রোডাক্টটা আমার প্রয়োজন আমি আলি এক্সপ্রেসে যাই। অ্যাজ লাইক এরকম আমার এই প্রোডাক্টটা প্রয়োজন আমি জি স্মার্ট শপে যাই, আমি দেখি এই প্রোডাক্টটা পাই কিনা। তো আপনারা আপনাদের ট্রাস্টেড সবগুলো খুঁজে বের করেন। ওরকমভাবে দেখেন যে এই কয়দিন আমার সেলসটা ডাউন ছিল মেবি, হ্যাঁ, তারপর আবার মোটামুটি হয়েছে। তো যাই হোক, এটা ব্যাপার না। এরকমভাবে বিজনেস করতে গেলে অনেক প্রবলেম হবে, এটা স্বাভাবিক। তো এখন আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছিলাম, এখানে আমার হয়েছিল, আমার যে অ্যাডের লিমিট ছিল, আমার যে কার্ড ছিল, কার্ডে আমার $30,000 পর্যন্ত আমি স্পেন্ড করতে পারবো। সে জায়গা থেকে আমার ফেসবুক অ্যাডসে আমার টোটাল প্রায় আমি $6,000 আমি স্পেন্ড করি। $6,000 স্পেন্ড করার পর -$6,000 যদি আমি দিই, তাহলে আমার $24,000 থাকে। তো $24,000 থাকার পর এখানে আমি পিন্টারেস্টে আমি কিছু অ্যাড চালাই, পিন্টারেস্টে আমার প্রায় $1,000 অ্যাড চলে। আমি যদি এটা মাইনাস করি, তারপর আমি দেখতে পারবো আমার $23,000 থাকে। এখান থেকে আমার আমার যে বিং আছে, মানে আপনার বিং একটি সার্চ ইঞ্জিন রয়েছে, মেবি গুগল একটা সার্চ ইঞ্জিন, যেমন আমরা গুগল লিখে সার্চ করি, যদি এটা একটা সার্চ ইঞ্জিন, বিং নামে একটা সার্চ ইঞ্জিন রয়েছে। বিং নামে একটি সার্চ ইঞ্জিন রয়েছে, bing.com। এই বিং, আমি এই বিংয়ে আমি প্রায়
$2000 মতো আমি স্পেন্ড করি। তো দিনে আমি যদি $2000 মতো স্পেন্ড করি তাহলে এখানে আমার অ্যাডেড লিমিটটা আমার থাকে হলো 21000 থাকে। আমি 2000 মাইনাস করার পর 21000 থাকে। তো 21000 থেকে আমার এই $21000 আমি স্পেন্ড করতে পারবো। তো এখানে কিছু কারণবশত আমার এক্সট্রা কিছু ডলার আমার এখান থেকে স্পেন্ড হয়ে যায়, যে কারণে আমার প্রায় এক্সট্রা আরও $2000 আমার কোনো পার্সোনাল পারপাস, অন্যান্য অ্যাড, যেমন শুধু এই স্টোর না, অন্য একটা স্টোরে আমি এই কার্ডটা ইউজ করে, অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে অন্য একটা স্টোর হতে আমার বাংলাদেশের এবং আদার্স কিছু বিজনেসে আমি $1000 থেকে $2000 আমি স্পেন্ড করি। $1000 থেকে $2000 সামথিং আমি স্পেন্ড করি। তো আমি যদি ধরি এটা 1500, আমার থাকে হলো আপনার থাকে হলো আমার 19000 সামথিং। তো আমার এই মাসে আমার গুগলে আমি শুধুমাত্র স্পেন্ড করতে পারবো $19500 মতো আমার স্পেন্ড হবে। হঠাৎ করে আমার সবগুলো ক্যাম্পেইন আমার অফ হয়ে যায়, মেবি ফেসবুকের একটা ফেসবুক বা আদার সাইডের ভিত্তিতে আমার গুগলের ক্যাম্পেইনটা আমার অফ হয়ে যায়। আমি যেহেতু বিজনেসের ফোকাস আমি ম্যাক্সিমাম গুগলের উপর দিয়েছি, গুগলের পাশাপাশি ফেসবুকও দিয়েছি, ফেসবুক দিইনি তা না। ফেসবুকের উপরে অনেক ফোকাস আছে, প্রায় আমার 50,000+ ফলোয়ার রয়েছে এবং সবগুলো ইউনিক ফলোয়ার, সবগুলো আমার টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড ফলোয়ার। তো এখানে বিষয় হলো $19,000 যখন আমি স্পেন্ড করি, আমার মেবি 24 তারিখে 24 তারিখ বা 23 তারিখে আমার $19,000 আমার স্পেন্ড ফুলফিল হয়ে যায়। তারপর আমার থেকে আর কার্ড থেকে যখন গুগল আর টাকা পাচ্ছিল না তখন আমার অ্যাডটাকে অটোমেটিক অফ করে দেয় আর কি, মানে আমার রেজাল্ট পাওয়াটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে আমার রেজাল্ট পাওয়াটা বন্ধ হয়ে যায়। এখন আপনারা জানেন হয়তো গুগলের অ্যাডটা অ্যাক্টিভ দেখায়, আপনি যদি অ্যাজ লাইক ক্যাম্পেইন চালানোর পর অ্যাক্টিভ থাকতেছে, হঠাৎ করে দেখবেন রেজাল্ট অফ হয়ে যায়। তো এই ইস্যুটা অনেকে আমাকে বলেন, ভাই আমার হঠাৎ করে অ্যাডগুলো অফ হয়ে গেল কেন? অ্যাকচুয়ালি অ্যাডগুলো অফ হয়ে যাওয়ার কারণ হলো আপনার যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে বা আপনার অ্যাড অ্যাকাউন্টে হয়তো পেমেন্ট জনিত সমস্যা, অথবা আপনার কার্ড থেকে গুগল মানে পেমেন্ট নিতে পারতেছে না, যেই কারণে আপনার অ্যাডের কোনো প্রকার রেজাল্ট আসে না। তো এটা অ্যাকচুয়ালি আমি বুঝবো কীভাবে? আমার তো এটা একদিন না গেলে বুঝবো না। যখন আপনার সেলস কমে যাবে তখন আপনাকে কিছু বিষয়ে ফোকাস রাখতে হবে যে কোন বিষয়টার কারণে সেলস কমে যেতে পারে। অ্যাট ফার্স্ট আপনার পেমেন্ট গেটওয়ে চেক করবেন অলওয়েজ। অ্যাট ফার্স্ট সেলস কমে যাবে, আপনার মনে হবে যে এক ঘন্টা আমার সেল আসার কথা ছিল, এই সময়টাতে মিনিমাম একটা হলেও আপনি তখন স্টোরটাকে চেক দেন। আপনি একটু অর্ডার করতে যান, একটা প্রোডাক্ট যখন অর্ডার করতে যাবেন, সাপোজ আপনি যখন একটা প্রোডাক্ট অর্ডার করতে যাবেন তখন যদি আপনি পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট আপনি দিতে না পারেন, আপনি একটু চেক করেন যখন পেমেন্ট গেটওয়ে পর্যন্ত যাবেন, তখন যদি পেমেন্ট পর্যন্ত যাওয়ার পর যদি পেমেন্টটা দেখায় বা পেমেন্টটা দিতে পারতেছেন এরকম কিছু আছে, তাহলে তো আপনার পেমেন্ট গেটওয়ে প্রবলেম নেই। আর যদি পেমেন্ট গেটওয়ে প্রবলেম থাকে তাহলে আপনি ওইখানে পেমেন্ট গেটওয়ে আপনি যে পেমেন্ট গেটওয়ে দিয়ে প্রোডাক্টটা পারচেস করবেন ওটা পারবেন না। তো ওই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনি বুঝবেন এটা আপনার পেমেন্ট গেটওয়ে সমস্যা। তো আরেকটা বিষয় হলো, আপনি যখন আপনার পেমেন্ট গেটওয়েতে কোনো সমস্যা পাবেন না তখন আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক অ্যাডস বলেন বা আপনার যে টার্গেটেড অ্যাডসগুলো চলে, ফেসবুক অ্যাডস চেক করবেন। আপনি যে টার্গেটেড অ্যাডগুলো চেক করার কথা ওগুলো চেক করে দেখবেন, ওগুলোর মধ্যে থেকে কোনো না কোনো একটা প্রবলেম ফেস অবশ্যই হয়ে গেছে, যে কারণে আপনার হয়তো সেলসটা ডাউন। মানে আমি নর্মালি যেটা করি, প্রথম অবস্থায় প্রত্যেকে এটা বুঝবেন, এটাই স্বাভাবিক। যেমন আমি নিজেও কখনো বুঝিনি যে আসলে সেলসটা কেন ডাউন। আমার 3 দিন 4 দিন সময়, মানে 10 দিনও সময় আমার লেগে গেছে। যেমন আমি ভেবেছি যখন ডিসেম্বর মাসে আমি একটা পেমেন্ট গেটওয়ে জনিত প্রবলেমে পড়ি, বাট ওইটা আমার শুধুমাত্র পেমেন্ট অ্যাড হচ্ছিল, কাস্টমার পেমেন্ট পর্যন্ত যাচ্ছিল, কার্ড দিচ্ছিল, বাট আমার অর্ডার ফেল দেখে, মানে পেমেন্ট গেটওয়ে অ্যাকসেপ্ট মানে রিসিভ করেনি আমার পেমেন্টটা। আমার যে পেমেন্ট গেটওয়ে ছিল সেখানে রিসিভ করা হয়নি আর কি, শুধু পেমেন্টটা। ওই একটা সমস্যা ছিল, আমার কিছু ডকুমেন্ট প্রয়োজন ছিল আর কি। তো যে কারণে আমার পেমেন্ট গেটওয়েটা হোল্ড করা ছিল। সেই অবস্থায় কাস্টমার অর্ডার করতে পারতেছে, বাট আমার পেমেন্ট অ্যাড হচ্ছিল না, আমার পেমেন্ট সমস্যা দেখা দিচ্ছিল আর কি। আমি যদি একটু দেখাতে চাই আমার অর্ডারে গিয়ে যে কী ধরনের সমস্যাটা ছিল, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন, বা এই ধরনের সমস্যা যখন হবে আপনারা এটা সলভ করতে পারবেন। এই দেখবেন আপনার পেমেন্ট পেন্ডিং নামে একটা অপশন থাকবে। এই পেমেন্ট পেন্ডিং, যেমন এই ক্লায়েন্টটা আমাকে অর্ডার করেছিল, তো এটা যদি আমি একটু বের করি তাহলে আপনি দেখতে পারবেন এই পেমেন্ট সমস্যাটা ছিল আর কি, যে এই পেমেন্ট পেন্ডিংয়ে ছিল। আমার অর্ডার হওয়ার পর পেমেন্ট আমার পেন্ডিংয়ে থেকে যায়। পেন্ডিংয়ে থাকার পর আর কি আমার মানে অর্ডারটা কমপ্লিট হয় না। মানে আমি যদি পেমেন্টই না পাই ওই অর্ডারটা আমি ফুলফিল করবো না, কারণ আমি পেমেন্ট পাইনি। মানে ওই অর্ডার যদি আমি ফুলফিল করি, অন্যান্য কান্ট্রিতে তো ওরকমভাবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের মতো ওরকম নেই, তারা সম্পূর্ণভাবে কার্ড ইউজ করে বা ব্যাংক ইউজ করে। তো এই ছিল আর কি সমস্যাটা। আমি আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সমস্যাটা হলে আপনারা
পেমেন্ট গেটওয়ে নিয়ে একটু রিসার্চ করবেন, এটা তাহলে ফিক্স করতে পারবেন। তো আরেকটা ইস্যু রয়েছে, যখন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডগুলো দেখবেন আপনার অ্যাক্টিভ বাট রেজাল্ট শো করতেছে না। যখন আপনি এমন দেখবেন আপনার অ্যাড চালিয়েছেন আপনার $10 বাজেটে, বাট আপনি যে রেজাল্টটা রেগুলার পান, আপনি হয়তো 5 ঘন্টার মধ্যে এরকম কোনো রেজাল্ট আসতেছে না, জিরো রেজাল্ট, মানে একদম জিরো রেজাল্ট। যদি আপনার রেজাল্টটা কখনো জিরো থাকে, তাহলে আপনি এটা ভেবে নেবেন আপনার এটা অ্যাডসের পেমেন্ট জনিত সমস্যা। অ্যান্ড অ্যাড যদি কোনো কারণে রিজেক্ট হয় বা ডেলিভারি ফেল থাকে, ওই বিষয়গুলো আপনারা অ্যাড জনিত সমস্যা, সো এই বিষয়গুলো আপনারা ফুলফিল করে দেবেন। তাহলে আশা করি আপনারা দীর্ঘদিন যে কোনো প্রকার বিজনেস আপনি করতে পারবেন। কারণ শুধু এটা ড্রপশিপিং না, এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে এটা সেম পলিসি। কারণ শুধু ড্রপশিপিং ক্ষেত্রে এটা তা ঘটে তা না, আপনার যে কোনো বিজনেসের ক্ষেত্রে এরকম করতে পারে, হতে পারে তা আপনার পার্সোনাল ই কমার্স বা আপনার আদার্স ইত্যাদি ইত্যাদি যাই থাকতে পারে। তো এখানে একটা বিষয় দেখেন, এখানে আপনার আরেকটা কিছু বিষয় ফলো রাখবেন। কনভার্সন, অনলাইন স্টোর কনভার্সন রেট, আপনার কনভার্সন রেটের দিকে অবশ্যই ফলো রাখবেন। আপনার কত ভিজিটর আসার পর আপনি কতজন অ্যাড টু কার্ট করার পর আপনার কয়টা সেল আসছে। যেমন এই মাসে আমি যদি চিন্তা করি, আমার টোটাল অ্যাড টু কার্ট আসছে 1920 জন, মানে আমার 1920 জন আমার এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছে। মানে এখান থেকে আমার প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করেছে, তারপর চেক আউট করেছে 1200 প্লাস, অ্যান্ড আমার কনভার্ট হয়েছে 769 জন। তো আমার যদি 769 জন আমার কনভার্ট হয়ে থাকে, আমার দেখতে পাচ্ছেন আগে আমার আরও বেশি কনভার্ট ছিল, 13% ডাউন, এটা 13% ডাউন। তারপর দেখেন 20% ডাউন, মানে আমার কিছুটা এই মাসে আমার যদিও সেলটা ভালো ছিল, বাট অন্যান্য মাসের থেকে এই মাসে আমার অ্যাড টু কার্ট প্লাস চেক আউট বলেন বা আমার যে কনভার্ট রেটটা এটা অনেকটাই কমে গেছে, মেবি 20% বা 15% এরকম কমে গেছে। তো এই কমে যাওয়ার রিজনগুলোকে আপনাকে ফলো করতে হবে যে কেন কমে গেছে। এই বিষয়গুলো যদি আপনারা অ্যানালাইটিক্স না করেন, তাহলে আপনি কখনো বিজনেস করতে পারবেন না। সাপোজ আমি যদি আপনাকে বাংলাদেশের ক্ষেত্রে বলি, আপনি যদি বাংলাদেশে বিজনেস করেন, সাপোজ আপনার কনভার্সন রেটে কতজন অ্যাড টু কার্ট করার পর আপনার কনভার্সন রেটটা কেমন আসতেছে, তারপর আপনার চেক আউট কতজন করতেছে, সেশন কনভার্ট কতজন হয়েছে, এই বিষয়গুলো ফলো রাখতে হবে। কেননা তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে আমার কাস্টমার কি চাচ্ছে, বা এই মানে আমার প্রোডাক্টের প্রতি কাস্টমার কি আসলে ইন্টারেস্ট আছে কিনা। এখন আপনি দেখেন কনভার্টের পরিমাণ, এখানে দেখেন 20% ডাউন যদিও থাকে, তারপরে দেখেন এখানে আমার টোটাল অ্যানালাইসিস করতে হবে এইভাবে, প্রায় আপনি ধরে নেন 2000 মানুষ আপনার অ্যাড টু কার্ট করছে। তো যদি আপনার 2000 মানুষ অ্যাড টু কার্ট করে থাকে, এর মধ্যে আপনি পারচেস করছেন কত পার্সেন্ট, পারচেস করছেন প্রায় আপনি 750 ধরেন, 750। তাহলে আমি কি 2000 মানুষ, আমি আমার 12,000 ভিজিটর ছিল, যেখান থেকে তারাও কিন্তু এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট, এইখানে দেখেন তারাও এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট, তারাও এই প্রোডাক্টটা চায়, বাট হয়তো কোনো কারণবশত তারা প্রোডাক্টটা পারচেস করে নেই। এইখানে আবার দেখবেন আপনার 50% মানুষ থাকবে হয়তো আপনার প্রাইস মানে ভালো লাগেনি, প্রাইস ভালো লাগেনি বলে তারা আপনার হয়তো প্রোডাক্টটা পারচেস করেনি। তো আমি যদি 625 জন থাকে, 625 জন কিন্তু আপনার হয়তো কোনো পেমেন্ট জনিত ইস্যুর কারণে প্রোডাক্ট পারচেস করেনি, বা তাদের প্রোডাক্টের প্রয়োজন ছিল, হয়তো কোনো কারণবশত তারা পারচেস করেনি। তাহলে 625 জন মিনিমাম আপনার কাস্টমার আপনি টার্গেট করতে পারেন। 625 জন না হলে মিনিমাম 500 জনকে আপনি ফলো করতে পারেন, যে পরের মাসে আমার এই 500 জন আমার কাস্টমার, হ্যাঁ এই 500 জন আমার কাস্টমার পরের মাসে। সো এই কাস্টমারগুলোকে পরের মাসে আমি পেতে হলে কী করতে হবে, এই সেম যে অ্যাডটা আপনি রান করেছিলেন, যে রানে আপনি এই কাস্টমারগুলো পেয়েছিলেন, এই লাস্ট মাসের একটা অ্যানালাইটিক্স রিপোর্ট বের করবেন। মানে আপনি একটা অ্যানালাইটিক্স রিপোর্ট বের করবেন কি, যেমন আপনার আপনি যদি ফেসবুক অ্যাডসে বা গুগল অ্যাডসে যান, তখন আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি রিটার্গেটিং বিষয়টা, যেমন ফেসবুকের ক্ষেত্রে রিটার্গেটিং থাকে। আমি যদি এখানে দেখি আমার সেশনটা যদি আপনি দেখেন, এখানে দেখেন সেশনটা আমার দেখাচ্ছি কোথার থেকে কতজন ভিজিটর বা কোথার থেকে কত সেল আমি পেয়েছি, এগুলো দেখাচ্ছে। আপনি এখান থেকে আপনি যে ফেসবুক বলেন বা আপনার গুগল বলেন বা আপনার মানে এনি প্ল্যাটফর্ম, আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি যান, ওই জায়গা থেকে আপনি আপনার যে অ্যাডস রিটার্গেটিং বিষয়টা, মানে আপনার পূর্বে যে কাস্টমারগুলো অ্যাড টু কার্ট করেছে, যেমন আমি বলছি কি ফোকাস করবেন আপনি অ্যাড টু কার্টের প্রতি। যেমন আমার প্রায় গিয়ে কত 19,000 পার্সন আমার কি অ্যাড টু কার্ট করেছে লাস্ট 1 মান্থ, হ্যাঁ। তো এই লাস্ট 1 মান্থে আপনি কী কী বিজ্ঞাপনগুলো লঞ্চ করেছেন, সেই বিজ্ঞাপনটাকে আবার সেট করেন, মানে ওই প্রোডাক্ট এবং ওই ধরনের কন্টেন্ট দিয়ে আবার আপনি একটু কন্টেন্ট এদিক সেদিক করে একটা অ্যাডস রান করবেন। অ্যাডস রান করার পর আপনি আপনার যে অডিয়েন্সগুলো থাকবে, আপনি শুধু অডিয়েন্সটাকে সিলেক্ট করুন, শুধু মাত্র আপনার পূর্বে যে কাস্টমারগুলো 1 মাসের মধ্যে আপনার স্টোর ভিজিট করেছিল, আপনি এরকমভাবে
বা অ্যাড টু কার্ট করে চলে, শুধুমাত্র ভিজিটররা, শুধুমাত্র অ্যাড টু কার্ট, কেননা ভিজিটররা আমার কাস্টমার হতে পারে না, সব প্রতিটা ভিজিটর আমার কাস্টমার হতে পারে না। আপনি হচ্ছে কম বাজেটে এঙ্গেজমেন্ট অ্যাড চালাতে পারেন আপনার পেজ ভিউয়ারদের কাছে, যেন ওই প্রোডাক্টটা যদি কারো প্রয়োজন হয় আবার ওই এঙ্গেজমেন্ট থেকে আপনার জন্য সেলটা আসে। তো আরেকটা কাজ করবেন, শুধুমাত্র অ্যাড টু কার্টের উপর আপনারা সর্বদাই আপনাদের যে রিটার্গেটিং অ্যাডটা এটা সেট আপ করবেন, আদারওয়াইজ আপনারা বেটার কোনো রেজাল্ট পাবেন না। তো এখন আমার এই স্টকটা শুধুমাত্র অস্ট্রেলিয়াতে সেল হচ্ছে তা না, এটা রিসেন্টলি আমার ইউএসএ প্লাস ইউকে, কানাডা সব কান্ট্রিতে আমি সেল করতেছি। তো আমি যদি লাস্ট একটু 19 ডেজ আমি যদি ফলো করি, আমি লাস্ট 90 দিনে আমি কত সেল করি দেখেন। এখানে লাস্ট 19 ডেজে আমি সেল করি প্রায় $2,45,900 আমি সেল করি। তো এইখানে দেখেন আমি যদি টোটাল ভ্যালুর উপর আমার প্রায় মানে আমার টোটাল রেটিং আমার মানে রিটার্নিং বায়ার ডাউন, মানে আমার রিটার্নিং বায়ার এত বেশি ছিল না। আপনারা হয়তো জানেন যে ড্রপশিপিং বিজনেসে রিটার্নিং বায়ারের পরিমাণটা কমই থাকে, সবসময় নতুন মানে নতুন কাস্টমারের পরিমাণটা বেশি থাকবে, কেননা রিটার্নিং বায়ার হলো আপনার পূর্বে প্রোডাক্ট পারচেস করছে, এখান থেকে আপনার আবার প্রোডাক্টগুলো পারচেস করছে। তো আপনি যেহেতু ড্রপশিপিং করেন, আপনার সার্ভিসটা 100% আপনি দিতে পারবেন না, এটা স্বাভাবিক, যেমন ডেলিভারি লেট হবে, হ্যাঁ, প্রোডাক্টের প্রাইস একটু একটু ভালো থাকবে। আবার অনেক অনেক ক্লায়েন্ট আপনার থাকবে, এমন থাকবে যে তারা আপনার প্রোডাক্ট পেতে প্রায় কথা ছিল 10 দিনে পাবেন, আপনার হয়তো 15 দিন লেগে গেছে। তো এই বিষয়গুলোর কারণে পরবর্তী থেকে আপনার সব থেকে আর অর্ডার করবে না, বাট আপনি নতুন ক্লায়েন্ট পাবেন। আবার অনেকগুলো ক্লায়েন্ট থাকবে, আপনি নিজেও জানেন, আপনার যদি কোনো বিজনেস করেন আপনাকে কোনো কাস্টমার ভালো রাখতে পারে, আবার কিছু কিছু কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট নিয়ে গেলে স্বাভাবিক। যেমন আমি আপনাকে দেখাইছি লাস্ট 7 দিনে আমার সেলের পরিমাণ যদি আমি দেখাই, তখন সেলটা আমার শুধুমাত্র যেহেতু আমার অ্যাড অফ ছিল, আমি লাস্ট 7 দিনে যেহেতু আমার অ্যাড চলে নাই, মানে অ্যাড চলে নাই বললেই চলে, আমার এই যে $12,000 সেল আসছে, এটা আমার বলা যায় যে এই যে এখান থেকে আমার অ্যাডটা চলছিল, যে কারণে এখান থেকে সার্ভিসটা আসছে। কিন্তু এই যে আমার লাস্ট 2 দিনে জাস্ট আমার সেল হয়েছে, একদিন আপনার $2,500, একদিন আমার $2,500, প্রায় মানে 2 দিনে আমার $5,000 সেল আসছে। আর বাকি যে 5 দিনে আমার $10,000 মতো সেল আসছে, বা এখন বলতে পারেন আপনার এই যে এই 7 দিনের মধ্যে 2,000 বা $3,000-4,000 সেল, এইগুলো আমার শুধুমাত্র রিটার্নিং বায়ার ছিল, মানে পূর্বের যে কাস্টমারগুলো ছিল ওই কাস্টমারগুলো ছিল আর কি আমার। তো এই কাস্টমার থেকে আমি মোটামুটি এই পরিমাণে সেল করেছি। যদি আমার দেখেন যদি এখন আমি মোটামুটিভাবে এমনভাবে প্ল্যাটফর্মটাকে গড়ে তুলেছি, মানে ব্র্যান্ডিং টাইপ, এখানে আপনি যদি ব্র্যান্ডিং টাইম বিজনেস করেন, এখানে কয়েকটা বিষয় থাকে। আপনি যদি ব্র্যান্ডিং টাইম বা বিজনেসটাকে বড় করতে চান, তাহলে অবশ্যই ব্র্যান্ডিং টাইম মানে আপনার প্রসার করে যেতে হবে। তাহলে আপনার যদি কোনো কারণবশত আপনি যদি অ্যাড নাও চালাতে পারেন, আপনি যদি সাপোজ আমি যদি এখন অ্যাড চালানো বন্ধ করে দিই, তারপর আমি দেখা যাচ্ছে প্রায় $30,000 আমি সেল আমার স্টোরে আমি আনতে পারবো। তো $30,000 যদি আপনি সেল আনতে পারেন, সাপোজ আমি নর্মালি যেটা করি, হয়তো সব ডিটেলসে আপনাদের দেখানো সম্ভব না, আমার সিকিউরিটি পারপাসে আমি সম্পূর্ণ কিছু দেখাতে পারতেছি না, নয়তো আমি আরও অনেক ডিটেলসে দেখাতাম, কেননা এটা যেহেতু পাবলিক ভিডিও, পাবলিক টাইপের যদি সম্পূর্ণ ডিটেলস দেখা যায় যে আমার হয়তো অ্যাকাউন্টে কিছুটা প্রবলেম বা ইফেক্ট করতে পারে আর কি। তো দেখেন আমি যদি এখন $40,000 আমি সেল করি পার মান্থ, আমি যদি পার মান্থ আপনার $40,000 সেল করি, এখান থেকে আমার প্রোডাক্ট মিনিমাম তো আমি 30% মানে আমি তো প্রফিট করবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, 30% যদি আমি প্রফিট করি, তারপরে দেখেন প্রায় গিয়ে প্রফিটের পরিমাণটা কত আসে, প্রায় আমি $13,000 পর্যন্ত আমি প্রফিট করতে পারবো। যদি আমি $40,000 সেল করি, তাহলে মিনিমাম আমি $13,000, মানে অ্যাটলিস্ট $13,000 যদি সেল আমি প্রফিট নাও করতে পারি, অ্যাটলিস্ট আমি $6,000 থেকে $7,000 আমি প্রফিট করতে পারবো। তো অ্যাকচুয়ালি বিজনেসের ঊর্ধ্বে কোনো কিছু নেই, আপনি যদি সঠিকভাবে বিজনেস করতে পারেন, আপনি যে কোনো বিজনেসই করেন না কেন, খুব ভালো আপনি একটা ফিডব্যাক পাবেন। তো ড্রপশিপিং যেহেতু বাংলাদেশে পেমেন্টজনিত ইস্যু বা আরও কিছু ইস্যুর কারণে ওরকমভাবে বাজেটের কারণে অনেকে ড্রপশিপিং করতে পারেন না। তো আমি অ্যাকচুয়ালি বলবো আপনারা যদি ওরকম আপনার ক্যাপাবিলিটি থাকে, আপনি বিজনেস করতে পারবেন। আদারওয়াইজ আমি মনে করবো আপনারা ক্লায়েন্টের সাথে পার্টনারশিপে যান। আপনি যদি ভালো কাজ জানেন, আপনি যদি ভালো কাজ পারেন, তাহলে আপনি পার্টনারশিপে গিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন, এটাই স্বাভাবিক বিষয়। তো আমি যদি লাস্ট 19 ডেজের একটা গড় হিসাব করি, বা আমি যেহেতু আজকে মেবি আজকে 1 তারিখ, নতুন আমি আজকে অ্যাড রান করবো, মেবি গুগলে অ্যাড রান করবো, ফেসবুকে করবো, বা সকল সাইটে আমি অ্যাড রান করবো, গুগল, ফেসবুক, বিং প্লাস ইনস্টাগ্রাম,
পিন্টারেস্ট, আমি সব জায়গায় অ্যাড রান করবো। তো এখানে অ্যাড রান করার জন্য আমাকে কিছুটা কাজ করতে হবে। সে কারণে আমি কিছু অ্যানালাইটিক্স রিপোর্ট বের করতেছি। আমি তাই চিন্তা করলাম আপনাদের সাথে আমি কিছুটা শেয়ার করি। যেমন আমি লাস্ট 19 ডেজ আমি প্রায় 4000 অ্যাড টু কার্ট পেয়েছি, তারপর চেক আউট পেয়েছি 3000+ এবং 2000+ আমার কনভার্ট হয়েছে। তো এখানে আমি যদি এই 4000 পার্সনকে বা 5000 পার্সন, 5900 ছিল মেবি অ্যাড টু কার্ট, তো এই 5000 পার্সনকে আমি আবার যদি রিটার্গেটিং মানে আমি যদি আবার রিপিটিং করি, রিটার্গেটিং করে আমি যদি গুগল বা ফেসবুক অ্যাডস লঞ্চ করি, এখানে আপনার সেলসের পরিমাণটা 90% বেড়ে যায়। মানে আপনার ওই কাস্টমারগুলো আপনার এখান থেকে ম্যাক্সিমাম কাস্টমার আপনার বেটার সার্ভিস যদি আপনি দিয়ে থাকেন, আপনি যদি মনে করেন আপনি বেটার সার্ভিস দিয়েছেন, তাহলে কিন্তু আপনার এই টার্গেটিং অ্যাডসটা কাজে লাগবে। আর এটাকে আপনার অনলাইন স্টোর কনভার্সন রেট, এটাকে আপনার বলা হয় কনভার্সন ফানেল। আপনি যদি এই ফানেলটা কনভার্সন ফানেলটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি একটা বিজনেস করতে পারবেন। আমি যদি নোটপ্যাড ওপেন করি, কনভার্সন, এখানে একটি কথা আছে যেমন কনভার্সন ফানেল। তো কনভার্সন ফানেলটা কি অ্যাকচুয়ালি, এটাকে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আমি আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং আমি অনেক কিছু শেয়ার করব। কনভার্সন ফানেলটা অ্যাকচুয়ালি কীরকম হবে? আপনার কনভার্সন ফানেলটা আপনার দিস মান্থ টার্গেট, আপনি $1,00,000 সেল করবেন, আপনাকে একটা টার্গেট নিয়ে নামতে হবে মাঠে। হ্যাঁ, আপনার একটা গোল থাকতে হবে। আপনার যদি গোল না থাকে তাহলে আপনি ওই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, এটাই স্বাভাবিক, মানে এটাই চিরন্তন সত্য। তো আপনার একটা টার্গেট থাকতে হবে, আপনি $1,00,000 সেল করবেন আপনি দিস মান্থ, আপনার টার্গেট। আপনি যদি $1,00,000 সেল করেন, আপনাকে কি কি কাজ করতে হবে এই সম্পূর্ণটাকেই আপনাকে, মানে এই সম্পূর্ণ যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমি মনে করবো যে কনভার্সন ফানেল। তো কনভার্সন ফানেলটা আসলে অ্যাকচুয়ালি কীরকম হওয়া উচিত আমি আপনাকে যদি শেয়ার করি, কনভার্সন ফানেলটা কেমন হওয়া উচিত, তাহলে দেখেন এখানে $1,00,000 আমি সেল করব। তো আমি এখানে আমাকে চিন্তা করতে হবে যে আমার রিটার্নিং আমার কত পার্সেন্ট থাকবে। হ্যাঁ, আমার রিটার্নিং কত পার্সেন্ট থাকবে। তো নর্মালি যে কোনো একটা বিজনেসে মিনিমাম 20% আপনার রিটার্নিং থাকবে, বা রিপিটেড বায়ার থাকবে, বা রিপিটেড কাস্টমার থাকবে। তো আমি যদি 20% ধরি, আমি যদি 20% রিটার্নিং ধরি, বা রিটার্নিং কাস্টমার আমার 20%। সো রিটার্নিং কাস্টমার যদি আমার 20% হয়, এখানে আমার $20,000 আমার টার্গেট হলো। আমি কাস্টমারদের থেকে আমি $20,000 পর্যন্ত আমি সেল করতে পারবো আমার রিটার্নিং। যদি এর থেকে বেশি হয় আলহামদুলিল্লাহ, এটা আমার হলো রিটার্নিং হিসেবে আমার থাকবে। তারপরে আপনার নিউ কাস্টমার থাকবে আপনার, বাকি আপনার প্রায় 70% থাকবে। তো 70% আপনার রিটার্নিং থাকবে। এখানে আপনার $70,000 আপনার সেল করতে হবে। এখানে আপনার 70,000 থাকতে হবে। তো এখন বলতে পারেন আমার যে $10,000 আমার কোথায় যাবে? তো $10,000 থেকে এখানে আপনার $5,000 অর্ডার সমস্যা থাকবে। হ্যাঁ, অর্ডার প্রবলেম থাকবে, আপনার অর্ডার প্রবলেম থাকবেই। এটা 5% অর্ডার প্রবলেম থাকবে। অনেক সময় পেমেন্ট গেটওয়ে সমস্যা হবে বা আদার্স সমস্যা হবে। এই সমস্যাগুলো হওয়ার জন্য আপনাকে মনে করেন, আপনাকে আমি যদি বড় করে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, কনভার্সন ফাইলটা একটু ভালো করে ফলো করেন। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো করে দেখেন, আপনারা খুব ভালোভাবে একটি বিজনেস করতে পারবেন, তা হোক USA বা কানাডা বা বাংলাদেশ। সব কান্ট্রিতে বিজনেস করার প্রসেস সেম, আপনি শুধুমাত্র স্ট্র্যাটেজিটা আপনাকে ঠিক করতে হবে। তো অনেকে আমাকে স্ট্র্যাটেজি নিয়ে বলতে চান বা একটু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে বলেন, বাট আমি বলি আসলে স্ট্র্যাটেজি বলতে কোনো কথা নেই। আপনাকে আপনার বিজনেসের যে গ্রোথিং বা আপনার বিজনেস সম্পর্কে, আপনি যখন বিজনেসের ডিটেলসটা হবে আপনার ফানেল। হ্যাঁ, তো আপনার বিজনেসের ডিটেলসটা হবে আপনার ফানেল এবং আপনার গোলটা হবে আপনার ফানেল। যেমন আমি আমার আমার নেক্সট মান্থ, যেমন আমি এই মাসে আমি টার্গেট রেখেছি আমি $1,00,000 যে কোনো মূল্যে আমি সেল করবো। $1,00,000 প্লাস হবে ইনশাল্লাহ। আপনাদের যদি দোয়া করেন আমি $1,00,000 প্লাস এই মাসে সেল করবো ইনশাল্লাহ। যদি আমার রিজিকে থাকে আমি ইনশাল্লাহ পাবো। তো 5% অর্ডার আমি বলছি প্রবলেম থাকবে। এখানে 5% অর্ডার মানে $5,000 অর্ডার আপনার প্রবলেম থাকবে। এখানে আমি প্রফিট থেকে শুরু করে আমি সম্পূর্ণ ডিটেলস আমি বলবো। তারপর প্রবলেম থাকবে 5% অর্ডার, অ্যান্ড 5% আপনার ধরে নিতে হবে কাস্টমার রিফান্ড করবে। হ্যাঁ, কাস্টমার রিফান্ড করবে 5%। এই টোটাল আপনার 100% $1,00,000 হয় আর কি।
মানে আরও $5,000 অর্ডার আপনাকে রিফান্ড করবে। তো আপনাকে অবশ্যই রিফান্ডের ব্যবস্থা রাখতে হবে যদি অন্যান্য কান্ট্রিতে বিজনেস করেন। অ্যান্ড আপনার যে সাপ্লায়ার থাকবে, আপনি যদি আপনার সাপ্লায়ারের সাথে কথা বলেন, হয়তো আপনি রিফান্ডের প্রসেসটা আপনি পেয়ে যাবেন, বা আপনাকে রিফান্ডের একটা পসিবিলিটি আপনাকে দিবে বা সুযোগটা দিবে। তো এই ছিল আমার $1,00,000 কনভার্সন ফানেল। অ্যান্ড অনেকে হয়তো মানে বলেন আসলে $1,00,000 আদৌ কি পরে সেল করা সম্ভব? অ্যাকচুয়ালি এটা কোনো ব্যাপারই না। আপনার যদি অল সাইড পারফেক্ট থাকে, আপনার বাজেট যদি ঠিক থাকে, তাহলে আপনার 100% আপনি সেল করতে পারবেন। হ্যাঁ, তো এখানে একটা বিষয় দেখি, আমার মেবি অর্ডার এখন যদি প্রেজেন্ট টাইম আমার আজকের যে ডেটটা, আমি যদি আজকের ডেট অনুসারে আমি যদি একটু অ্যানালিটিক্স রিপোর্ট আপনাদের দেখাই, একটু জাস্ট একটু ইন্ডিকেট করলাম, কারণ আমি আপনাদের ভিডিওটা মেক করতে করতে আমি অলরেডি 4-5টা অর্ডার পেয়ে গেছি। আপনারা দেখতে পেয়েছিলেন মেবি আমার $200 সামথিং আমার অর্ডার ছিল আজকে। আজকে ভিডিও মেক করতেছি, আজকে আমার প্রায় এপ্রিলের 1 তারিখ। তো এপ্রিলের 1 তারিখ আমার $518 অর্ডার অলরেডি আমার পড়ে গেছে, মানে অলরেডি পেয়েছি। তো আমরা আপনাদের ভিডিওটি আরও কিছুক্ষণ কন্টিনিউ করবো, তারপর আমরা দেখবো আরও সেলসকে আজকে আমি আরও পাই কিনা বা অর্ডার পাই কিনা। আপনারা যখন শুরুতে ভিডিওটা আমি শুরু করেছিলাম, আপনারা দেখেন 200 সামথিং ছিল অর্ডার, এটা অলরেডি আরও 2টা অর্ডার করেছি, যে কারণে $500 রূপান্তর হয়েছে। তো ঠিক আছে, আমরা ফান্ডে আবার চলে যাই। তো আপনাকে একটা গোল সেট করে রাখতে হবে, আপনার অ্যাডের গোল সেট করতে হবে বা ফাইনাল সম্পূর্ণ সেট করতে হবে। তো এখানে আপনার টার্গেট $1,00,000 আপনার টোটাল সেল করবেন। ঠিক আছে, সো এখানে আমি সম্পূর্ণ প্রসেসটা বলে দিলাম। এটা হলো আপনার গোল, মানে আপনি এটা করবেন তা না, আপনি এটা করতেও পারেন না করতে পারেন। হ্যাঁ, এটা আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করে, আপনার সেলস অ্যান্ড আপনার কাজের উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি নতুন একটা স্টোরে আপনি যদি সেলস ফানেল রেডি করেন, তাহলে কখনো সম্ভব না, আপনাকে ওরকম একটা স্টোর থেকে এই ফানেলটা ক্রিয়েট করতে হবে। এক একটা স্টোরের জন্য এক এক ধরনের স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে। এটাই বিজনেস। এই যে যে বিজনেসের ফানেল রেগুলার ক্রিয়েট করতে পারবে, সে ভালো বিজনেস করতে পারবে। যেমন আমি এখন নর্মালি একটা আমার মাসিক ক্যাম্পেইন যে আমি চালাই, রিটার্নিং বায়ারের জন্য মাসিক যে একটা ক্যাম্পেইন থাকে, ওই ক্যাম্পেইনটা আমি যদি চালাই, এর জন্য আমার প্রতি মাসে একবার আমি 1 তারিখে একটা ফানেল মেক করি এবং ওই ফানেল অনুসারে আমি কাজ করি। তো আজকে আমি অলরেডি গোল সেট করে ফেলছি এবং আপনাদের সাথে আমি আমার গোলটা শেয়ার করতেছি, আমি যে কীভাবে কাজ করি আর কি। তো এখন দেখেন আমার টোটাল সেলস হবে এত পার্সেন্ট, এর মধ্যে আমার রিটার্নিং বায়ার থাকবে আমার 20%, মানে $20,000 আমার ক্যাম্পেইন থাকবে, মানে সেলস করতে হবে। তো এর জন্য আমি দেখি, আমি প্রথমে যেটা করবো, 2টা অ্যাড সেট আপ করবো। এর জন্য আমি 2টা অ্যাড সেট আপ করবো, 2 অ্যাড সেট আপ করবো, রাইট? সব জায়গায়, শুধু গুগল না, সব জায়গায় 2টা অ্যাড সেট আপ করবো। সেট আপ, এটা সেট আপ করবো আমি 1 তারিখ 22। সো এটা আমি সেট আপ করে 2টা অ্যাড সেট আপ করবো সব জায়গায়, শুধু ফেসবুক না, সব জায়গায় আমি 2টা অ্যাড সেট আপ করবো। তারপর এখন আমি কি করব, আমি ফেসবুক বলেন বা ফেসবুক গুগল বলেন বা যে জায়গায় বলেন, প্রথমে আমি 1 মাসের যে স্ট্র্যাটেজিটা, আমার যে 19 ডেজের যে এটা থাকবে, অ্যাড টু কার্টের যে কনভার্টররা থাকবে, যারা অ্যাড টু কার্ট করেছে টোটাল, আমি তাদেরকে ফলো করবো, একমাত্র অ্যাড টু কার্ট, অন্য কাউন্ট করবেন না। কেননা অন্যরা যারা অ্যাড টু কার্ট করে তারা প্রোডাক্টের পারচেসের প্রতি ইন্টারেস্ট থাকে, আদারওয়াইজ তারা প্রোডাক্ট পারচেসের প্রতি ইন্টারেস্ট থাকে না। তো অ্যাড টু কার্ট ফলো করবো, আমি কার্ডে টার্গেট করবো, অ্যাড টু কার্ট যারা করেছে আর কি, আমার স্টোর থেকে যারা অ্যাড টু কার্ট করেছে। হ্যাঁ, আমার তো স্টোর থেকে প্রায় 5,000 পার্সন অ্যাড টু কার্ট করেছে এবং প্রায় অনেকে চেক আউট করেছে। আমি শুধু তাদের ফলো করব যারা আমার 19 ডেজ, লাস্ট 19 ডেজ। আমি 2টা অ্যাড সেট আপ করবো, এর মধ্যে ফার্স্ট অ্যাড টার্গেট। তো আমি অ্যাড টু কার্ট যারা করেছে লাস্ট 19 ডেজ, হ্যাঁ, লাস্ট 90 ডেজ যারা আমার থেকে অ্যাড টু কার্ট করেছে। তারপর আমি আরেকটা অ্যাড সেট আপ করবো যারা আমার লাস্ট 30 ডেজ আমার থেকে অ্যাড টু কার্ট করেছে, আমি তাদের উপরে টার্গেট করবো। এখানে শুধু 2টা টার্গেটেড অডিয়েন্স হবে, যারা আমার থেকে লাস্ট 30 ডেজ এবং মানে দিস মান্থের, এই মাসের লাস্ট 30 ডেজ যারা আমার থেকে প্রোডাক্ট কিনেছে এবং 90 ডেজ যারা কিনেছে। 2টা অ্যাড যখন আমি টার্গেট করব, তখন আপনার এই টার্গেটটা থাকবে আপনার মাত্র 10 থেকে 15 দিন বা 20 দিন রাখতে পারেন আর কি। তো এর জন্য আপনি ডেইলি বাজেট, আপনার যে অডিয়েন্স থাকবে, যেমন 5,000 অডিয়েন্সের কাছে যখন পৌঁছাবে, এর জন্য আপনার একটা ডেইলি বাজেট সেট করবেন। যেন আমি নর্মালি
এটার জন্য আমি $15 ডেইলি বাজেট দিয়ে আমি অ্যাড সেট আপ করবো। হ্যাঁ, পার ডে হয়তো টোটাল গুগল ফেসবুক মিলিয়ে আমি হয়তো পার ডে $30 একটা অ্যাড চালাবো। তো $30 অ্যাড যদি আমি চালাই, আমি যদি 10 দিন চালাই, 10 দিনে আমার টার্গেট $5000 সেল করবো। বা 1 মাসের আপনারা টার্গেট নিতে পারেন। এর জন্য হয়তো আপনার 1 মাসে $300 বা $400 আপনার, যেমন আপনি যদি 20,000-এর জন্য আপনি যদি বেশি অ্যাড কস্ট করেন, সেক্ষেত্রে আপনার প্রফিট কম হবে। আমি মনে করেন $1000 আমি একটা বাজেট রাখলাম টোটাল। হ্যাঁ, আমি $1000 একটা বাজেট রাখলাম, পার ডে আমি $30 ক্যাম্পেইন চালাবো। সব ক্যাম্পেইন মিলিয়ে, সব সাইট, অল সাইট মিলিয়ে আমি কত $1000 অ্যাডস বাজেট রাখবো টোটাল। তো এই দুইটা অ্যাডসের জন্য আমি $1000 অ্যাড বাজেট রাখলাম। অলরেডি আমি আপনাদের মানে আমি টোটালি স্ট্র্যাটেজি মেক করে ফেলতেছি। আমি এটা দেখে দেখে আমি একটা চালাবো। আমি অন্য একদিন ট্রাই করবো ডিরেক্টলি অ্যাড সেট আপ নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আপনারা ধৈর্য সাথে থাকুন। অ্যান্ড ভিডিওটা যদি লং হয়ে যাচ্ছে, আমি আশা করতেছি প্রত্যেকেই অনেক ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। তো আমার নিউ যে কাস্টমারগুলো আছে, আমার নিউ কাস্টমারের জন্য 70,000 আমার সেল করতে হবে। মানে এটা সেলস আমার থাকতে হবে একদম, এটা আমার রাখতে হবে। তো এই 70,000-এর জন্য আমার যা করতে হবে, আমাকে ফুললি একটা মার্কেটিং স্টেপ, যেমন আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বেটার কিওয়ার্ড, আপনার যে প্রোডাক্টগুলো এই মাসের যে আপনার টার্গেটেড প্রোডাক্টগুলো রয়েছে, আপনার স্টক বলেন বা আপনার ওয়্যার হাউসে বলেন বা আপনার ওয়েবসাইটে বলেন, ওই প্রোডাক্টের কাস্টমার কারা কারা তাদেরকে আপনার টার্গেট করতে হবে। তা আপনার গুগল কিওয়ার্ড ফান্ডিং থেকে করতে পারেন, ফেসবুক অডিয়েন্স রিসোর্স থেকে করতে পারেন। তো ওইখান থেকে আপনি অডিয়েন্সগুলোকে খুঁজে বের করবেন। তো এইখানে যদি আপনি অডিয়েন্সগুলোকে খুঁজে বের করেন, তো আপনি যদি তারপর আমরা রিটার্গেটিং যে অ্যাডটা, ওটার জন্য বাজেট এবং কীভাবে অ্যাড সেট করবো তাও আমি ডিটেলস বলে দিলাম। এখন আমার নিউ কাস্টমারের জন্য যা করতে হবে, আমার যে কিওয়ার্ডগুলো থাকবে বা আমার অডিয়েন্সগুলো থাকবে, ওই অডিয়েন্সগুলোকে আমার টার্গেট রাখতে হবে। ওই অডিয়েন্সগুলোকে টার্গেট করে আমি পার ডে একটা বাজেটে ক্যাম্পেইন চালাবো। হ্যাঁ, তো আমি সব সাইট মিলিয়ে আমি প্রায় আমার একটা গোল সেট করতে হবে। আমার $20,000 একটা বাজেটের গোল সেট করলাম। আমার যে 70,000 বা টোটাল সেল আসবে আপনার 80,000, বাট এখান থেকে রিফান্ড যাবে। আমি ওইগুলোকে আলাদা আলাদাভাবে যদি রাখি, তাহলে আমার সেল আসতে হবে টোটাল। আমি এখান থেকে যদি একটু স্টেপ করে দিই, এই পর্যন্ত আমি যদি একটা স্টেপ করি, এখানে আমার টোটাল সেল আসতে হবে $80,000। তো এই $80,000 যদি আমার গোলটা থাকে, টোটাল সেল আমি যদি এই 80,000-এর গোলটা আমি সেট করি, এই 80,000-এর মধ্যে দেখা যাচ্ছে এখানে আপনার ইনক্লুড থাকবে, যেমন আপনার প্রবলেম থাকবে কিছু, এগুলো আপনার ওল্ডের ক্ষেত্রেও থাকবে, নিউয়ের ক্ষেত্রেও থাকবে, স্বাভাবিক। বাট আমি যদি 70,000-এর গোলটা সেট করি, আমার অ্যাকচুয়ালি যে গোলটা মানে একদম কনভার্ট যেগুলো আমার হবে, মানে আমি কনফার্ম করতে পারবো, এই 70,000-এর গোলটা যদি আমি সেট করতে পারি, আমি এখানে ছিল 20,000-এর গোল। তো এই 70,000-এর গোলটা আমি যদি সেট করতে পারি, এই 70,000-এর গোলটার জন্য আমার করতে হবে কি, আমার ডিটেলস টার্গেটিং করে অ্যাড সেট আপ করতে হবে। হ্যাঁ, তো এটা আমার টার্গেটিং অ্যাডস থাকবে। টার্গেটিং অ্যাডসের জন্য আমার ডিটেলস সেট করবো। এখন টার্গেটিং অ্যাডস ডিটেলস সেট করতে হলে আমার যা করতে হবে, গুগল সহ আমার একটা বাজেট সেট করতে হবে, যে আপনি ফেসবুকে কত বাজেট করবেন। এখন আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে আপনার কাস্টমারগুলো গুগল থেকে বেশি আসে নাকি ফেসবুক থেকে। যেমন আমার কাস্টমারগুলো গুগল থেকে বেশি আসে, গুগল থেকে বেশি আসার কারণে আমি গুগলের বাজেটটা সেট করলাম। আমি প্রায় গিয়ে আমি $20,000 ক্যাম্পেইন আমি সেট করবো। $20,000 এর মধ্যে সব স্প্যান হবে না। অ্যান্ড ফেসবুক আর আদার সোশ্যাল মিডিয়া যে সাইট, SMM এর জন্য আমার অ্যাডস বাজেট থাকবে, যে অ্যাডস বাজেট থাকবে এটা হলো আমার দেখা যাচ্ছে $2,000 থাকবে বা $3,000 রাখতে পারেন। $3,000 রাখতে পারেন। তো আমি $3,000 রাখবো, আমি প্ল্যান করেছি $3,000 রাখবো। এর মধ্যে দেখা যাচ্ছে ইনক্লুড আপনার থাকবে আরও $1,000। তো আপনার টোটাল দেখা যাচ্ছে আপনার কত, টোটাল অ্যাডস কস্ট হচ্ছে 20,000 প্লাস 20,000 প্লাস 1,000 প্লাস 3,000, টোটাল আপনার হয়
$24,000 একটা টার্গেট, রাইট? তো এর মধ্যে আপনাকে $24,000 মতো একটা টার্গেট রাখতে হবে। আপনি যদি অ্যাডস অ্যাডস চালাতে চান বা ভালো একটা সেলস জেনারেট করতে চান। তো আমার যে টার্গেটটা, আমার টার্গেট হলো $1,00,000 আমি সেল করবো টোটাল। এর মধ্যে আমার হবে $24,000 আমার স্পেন্ড করবো, এটা আমার টার্গেট। তো এর মধ্যে আমি যদি এখন প্রফিট শেয়ার করতে চাই, যে নর্মালি আমার যেরকম আসে, মানে আমি নর্মালি এই স্ট্র্যাটেজিতে কাজ করি অলওয়েজ। আমি আমার এই বিজনেসটাতে আমি সম্পূর্ণ এই সেম একটা স্ট্র্যাটেজিতে কাজ করি। ডিরেক্টলি আমি আপনাদের সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করলাম। তো এই স্ট্র্যাটেজি যখন আমি কাজ করি, এখানে আমার হয় অনেক সময় $25,000 স্পেন্ড হয় বা $26,000 স্পেন্ড হয়, বা কখনো তার থেকে বেশি হয়, কখনো কম হয়। এটা ডিপেন্ড করে আপনার অ্যাডের উপর। কেননা ফেসবুক বা গুগল তো আপনি একটা সম্ভাব্য বাজেট সেট করে দেন, যে ওই বাজেটে আমি একটা রান করতে চাচ্ছি। টার্গেট অনুসারে আপনার দেখা যাচ্ছে অনেক সময় সেলস কম হয়, তখন আপনার বাজেট বাড়াইতে হয়, বা আপনার টার্গেট আছে যে এই পরিমাণে সেল করবো, আমার প্রফিট যেহেতু হয়েছে আমি আরও কিছু সেল করে দিই। তো সেক্ষেত্রে আপনার অ্যাডসের বাজেট বেশি হয়, বা কোনো একটা দিবস উপলক্ষে একটা মাসে একটা দিবস থাকতে পারে বেটার, ওই দিবসে আপনি বাজেট বাড়ায় দিলেন, তখন সেলসটা বেশি হয়। আবার অনেক সময় কমায় দিতে হয় বাজেট, এটা ডিপেন্ড করে আপনার সেলসের উপর। তো তারপর যদি $24,000 একটা টার্গেট থাকে, একটা নির্ধারিত লক্ষ্য তো আপনার রাখতে হবে যে আমি এত ডলার স্পেন্ড করে এত সেল করবো। ওই লক্ষ্য যদি আপনি না থাকে তাহলে আপনি ঠিক রাখতে পারবেন না। তারপর যা করতে হবে, এখন আমি যদি প্রফিটের চিন্তাটা করি, যে আমি প্রফিট মার্জটা আমি যদি দেখবো, আমি যদি প্রফিটটা দেখি প্রফিটটা কেমন হবে। তো আমি যদি প্রফিটটা চিন্তা করি, আমি যদি $1,00,000 সেল করি, এখানে আমার $90,000 সেল টিকে থাকবে আর কি। বাকিটা আমার থাকবে না, এটাই স্বাভাবিক বিষয়। $10,000 আপনার সমস্যা থাকবেই। যেমন আপনার রিফান্ড করতে হবে, তারপর প্রোডাক্ট রিটার্নের পাশাপাশি আপনার সেলস কিছুটা আপনার হবে না, পেমেন্ট গেটের সমস্যা থাকবে, বা ওই কাস্টমারের পেমেন্ট গেটের সমস্যা থাকবে, যে কারণে পেমেন্ট আসবে না, হোল্ড করে রাখবে। ওই $10,000 প্রবলেমের কারণে ওটা বাদ দিয়ে দিতে হবে আপনার সেলস থেকে। তখন আপনার প্রফিটটার পরিমাণটা থাকবে, দেখেন আমি যদি 90,000 থেকে আমি যদি এখানে বাদ দিই, $90,000 থেকে আমি যদি মাইনাস করি, আমার অ্যাড কস্ট $25,000, অ্যাটলিস্ট $24,000। এখানে যদি আমি $24,000 বাদ রাখি, তাহলে আমার 80 হলো টোটাল। আমার থাকে $66,000 সামথিং, $66,000 থাকবে আপনার টোটাল থাকবে। এর থেকে আপনার প্রোডাক্ট কস্ট বাদ দিতে হবে। তো আমরা নর্মালি আপনার দেখা যাচ্ছে যে 40% কোনো প্রোডাক্টে আপনার কোনো প্রোডাক্ট 40%, কোনো প্রোডাক্ট 60% প্রফিটে সেল করতে হয়, এটা স্বাভাবিক বিষয়। তো আপনার যখন সেলসের পরিমাণটা ওরকম থাকবে, তখন আপনি ডিপেন্ড করবেন, বা তখন আপনি ওরকমভাবে একটা গোল সেট রাখতে পারেন আর কি। তো নর্মালি আমি যা করি, আমি নর্মালি 40% প্রোডাক্ট প্রাইজের থেকে আমি বেশি রাখি। তো আমি যদি 40% অ্যাভারেজে আমি যদি বেশি থাকে, মানে আমার প্রফিট থাকে, আমার যদি মানে সেলসের একটা প্রোডাক্টের প্রাইস যদি আমার 100 টাকা থাকে, এখানে আমার প্রফিট হবে 40 টাকা, মানে আমার অ্যাড কস্ট এখানে ইনক্লুড থাকবে না, অ্যাড কস্ট বাদে। তো আমি যদি $1,00,000 সেল করি, এখানে আপনার $90,000 টিকে থাকবে। $90,000 40% আপনার কত হয়? আপনার প্রায় $36,000 মতো আপনার থাকবে প্রফিট। মানে আপনি সেলসের প্রফিট পাচ্ছেন, এটা কিন্তু আপনার সম্পূর্ণ প্রফিট না। হ্যাঁ, এখানে কিন্তু আপনার সম্পূর্ণ প্রফিট $36,000 থাকবে না, এটাই স্বাভাবিক বিষয়। তো এইখান থেকে আপনার অ্যাড কস্ট যদি আপনি বাদ দেন, কেননা প্রোডাক্ট প্রাইস আপনার 60% থাকবে, 40% থাকবে, বাট আমি অ্যাভারেজে নর্মালি আমার সম্ভাব্য কখনো আমার 40% থাকে, কখনো আমার 45% থাকে, কখনো 50% থাকে। বাট আপনি যখন এখানে আপনি এটা বাদ দিবেন, বা আপনার যে অ্যাড কস্টটা $24,000 থাকে, এটা যদি তখন আপনি বাদ দিবেন, সরি এখানে আমার একটা শূন্য বেশি হয়ে গেছে, রাইট। তো এখন আপনার যে যেটা থাকবে ওইটা হলো আপনার প্রফিট। প্রায় $12,000 সামথিং প্রফিট। আপনি যদি $1,00,000 একটা গোল সেট করতে পারেন, আপনি হয়তো পার মান্থ শেষে আপনি $12,000 একটা প্রফিট করতে পারবেন। বা এটা সর্বনিম্ন, আপনি যদি মানে কোনো একটা বিজনেস করেন,
তাহলে আপনি সর্বনিম্ন $12,000 পর্যন্ত মানে 12,000 সর্বনিম্নটা আপনি প্রফিট করতে পারেন। এখন বলতে পারেন 40% প্রফিট, তারপরে সর্বনিম্ন। অ্যাকচুয়ালি দেখেন এখানে কিছু কিছু প্রোডাক্ট থাকে, আমরা এই প্রোডাক্টের পারচেস রেট থাকে আপনার $10। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো এমনভাবে আমরা ফাইন্ড করি $10 যদি প্রোডাক্ট প্রাইসটা থাকে, ওই প্রোডাক্ট আমরা সেল হয় $30। তো এখানে দেখেন আমার কত 3 গুণ সেল হচ্ছে, আমার 3 গুণ, মানে আমার $10 দিয়ে প্রোডাক্ট পাঁচটা আর কিনা আমার পারচেস রেট $10, বাট আমি সেল করতেছি $30। এই ধরনের প্রোডাক্টের পরিমাণে বেশি থাকে। যেমন আমি কিছুদিন আগে একটা প্রোডাক্ট আমি আপনি যদি শেয়ার করতে চাই ডিরেক্টলি আপনার দেখানোর জন্য, যেমন আমার এই প্রোডাক্টটা মেবি আমার প্রাইস হলো $49, আমি সেল করতেছি $49, আমি সেল করতেছি এই প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টটা আমার পারচেস রেট পড়ছে মাত্র আমার $13 থেকে $14। হ্যাঁ, আমার $13 থেকে $14 আমার পারচেস রেট আসে। তো আমার যদি $13 থেকে $14 পারচেস রেট আসে, তাহলে আমার দেখেন এটা আমি সেল করতেছি প্রায় $49, মানে $13 আমার অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস। হয়তো আমার আদার্স কস্ট মিলিয়ে আমার এটাকে আমার সর্বোচ্চ আমার $15 খরচ হবে, মানে আমার হাইয়েস্ট $15 খরচ হবে। হ্যাঁ, আমি যদি লোটা ধরি আমার $13 থেকে $15 পর্যন্ত এটা আমার কস্ট হবে, কিন্তু আমি এটা সেল করতেছি কত $50 বা $49। $50 আসে, বাট $49 আমি সেল করতেছি। তো এখান থেকে যদি আপনি কত $15 বাদ দেন, এখানে আপনার প্রফিটটা থাকতেছে কত, প্রায় গিয়ে $36, মানে কয়েক গুণ আপনি প্রফিট করতে পারতেছেন। তো এই রিলেটেড প্রোডাক্টগুলো বেশি ফাইন হয়, বা এই রিলেটেড প্রোডাক্টগুলো বেশি ড্রপশিপিং যারা করে বা যে কোনো প্রকার বিজনেস করে, এই রিলেটেড প্রোডাক্টগুলো বেশি অ্যাড করা হয়। কারণ এই এতে তো আর শিপিং খরচ থাকবে না, অন্য কান্ট্রিতে শিপিং খরচ আপনার এই কান্ট্রির শিপিং খরচ নিয়ে ম্যাটার করে না, তাদের প্রোডাক্টগুলো প্রয়োজন, মানে এই প্রোডাক্টগুলো পারচেস করে। তো এই ধরনের প্রোডাক্ট যদি বেশি হয় প্রায়, তাহলে কি আমি যদি আমার যদি মনে করেন একটা প্রোডাক্টের রেট করে আমার কত $100 আমি যদি সেল করতে পারি, ওইখানে আমার সর্বোচ্চ কত থাকবে, আমার মানে সর্বোচ্চ আমার প্রোডাক্ট প্রাইসটা থাকবে $40 থাকবে, মানে 60% প্রফিটের একটা টার্গেট রেখে রাখতে হবে। বাট এটা কখনো হয় না, এত বেশি থাকে না। কিছু কিছু প্রোডাক্ট আছে আমরা 20% সেল করতে হয়, প্রোডাক্টের প্রাইস বেশি থাকে, রেঞ্জ বেশি থাকে, ওইগুলো ডিপেন্ড করে সম্পূর্ণ বিজনেস স্ট্র্যাটেজির উপর। ওইটা আপনি নর্মালি যদি আলাদা করে চিন্তা করেন তাহলে হবে না, যে আমার 60% প্রফিট করতে হবে, তাহলে কখন বিজনেস করতে পারবেন না। কারণ এই টাইপের প্রোডাক্ট যদি আপনি সব রাখেন, আপনার কাস্টমারের চাহিদা বুঝতে হবে যে আপনার এই রিলেটেড প্রোডাক্টগুলো শুধু আমি অ্যাড করবো, বা তাহলে আমার দেখা যাচ্ছে কি আপনার প্রোডাক্টের একটা কস্টিং থাকে, বা অনেক সময় অফার থাকে, তার থেকে কমেও সেল করতে হয়। তো এখন আমার যে $36 না, অনেক সময় যখন প্রফিট আমার যখন অফার থাকে, তখন এটাকে হয়তো আমার $16 নেমে আসতে পারে, বা $20 নেমে আসতে পারে। যেমন 10% অফ দিলে এটাকে হয়তো আরও কমবে প্রোডাক্ট প্রাইসটা, তখন আপনার দেখা যাচ্ছে সেলস, মানে আপনার প্রফিটের পরিমাণটা কমবে। বাট অ্যাভারেজে আপনি 40% প্লাস আপনার থাকে অলওয়েজ। হ্যাঁ, তা আপনি যদি $1,00,000 গোল একটা সেট করতে পারেন, তাহলে আপনি সর্বনিম্ন $12,000 আপনি প্রফিট করতে পারবেন। এখন আপনি চিন্তা করেন যদি ক্লায়েন্টের সাথে পার্মানেন্ট আপনি একটা ডিলে যান, আপনি একটা গোলে যান, আপনি যদি পার্টনারশিপ করেন, সাপোজ 12,000-এর মধ্যে আপনি একটা 20% বা 30%, 20% বা 30% পার্সেন্টেজ বাইরে অ্যাভেলেবেল অফার দিয়ে থাকে, মানে একজন নিউ মানুষ বাট সে কোনো কাজ পায় না, তাকেও দেখবেন আপনার 20% বা 30% প্রফিটের একটা অফার দিয়ে থাকে। তো যদি এরকম একটা অফার দেয়, তাহলে আপনি দেখেন, যদি আমি 20%-এর চিন্তা করি, এখানে আপনি 20% পাবেন, তারপর আপনি $2,000 পাবেন, মানে $2,000, $2,500 বা $2,000 পাবেন। যেন আপনি যদি $12,000 20% চিন্তা করেন, সরি মিস্টেক ছিল মনে হয়, আপনার $12,000 প্রফিট দেন, আপনার কত 20% যদি পান, কত হয় $2,400, মানে $2,400 আপনার মিনিমাম থাকবে যদি আপনার 20% থাকে, আপনার পার্টনারশিপ থাকে। যদি আপনার 50% থাকে, তাহলে 6,000 থাকবে। তো এরকম পার্টনারশিপে আপনারা গিয়ে কাজ করতে পারেন, ক্লায়েন্টের সাথে ড্রপশিপিং করতে পারেন। নর্মালি আমি যেটা করি, প্রায় 50% আমি বাইরের সাথে কাজ করে যাচ্ছি। তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে বেটার একটি করতে পারবেন, সেলস জেনারেট করতে পারবেন, প্লাস বেটার কিছু করতে পারবেন অ্যাকচুয়ালি। তো
তো এরকম গোল সেট করে কাজ করতে হবে। প্লাস আপনার যখন বায়ারের সাথে পার্টনারশিপে করবেন, বায়ারকে হয়তো আর একটা অপরচুনিটি আপনারা দিতে পারেন। আমি যেটা পার্সোনালি দিয়ে থাকি বা এটা আমি পার্সোনাল যেহেতু দিয়ে আপনাদেরও ওরকমভাবে এক্সপ্লেন করে দিই যেন আপনারা ওই রকমভাবে স্ট্র্যাটেজি মেক করে আপনারা ভালো একটা কিছু করতে পারেন। কারণ প্রত্যেকের অভিজ্ঞতা প্রয়োজন, অ্যাকচুয়ালি কাজ করতে হলে প্রত্যেকের অভিজ্ঞতা প্রয়োজন অনেক, এটা অনেক জরুরি। আপনারা যদি বিন্দু পরিমাণ একটা জিনিস দেখবেন মিস্টেকের কারণে বিশাল একটু ক্ষতির সম্মুখীন হতে হয়। তো আপনারা যদি কিছু কিছু মিস্টেকগুলো আপনারা তুলে ধরতে পারেন বা এগুলোকে নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনারা বেটার একটি অপরচুনিটি পাবেন। যেমন আপনি যদি ক্লায়েন্টকে বলেন আমার তো এখন তো আমাদের দীর্ঘ অনেক প্রোডাক্ট সেল হচ্ছে, আমাদের তো অনেক প্রোডাক্ট সেল হচ্ছে, তুমি এক কাজ করতে পারো, তুমি তোমার পার্সোনালভাবে তুমি একটা ওয়্যারহাউস দিয়ে দিতে পারো। হুম তুমি যদি পার্সোনাল একটা ওয়্যারহাউস দাও তাতে করে তুমি অনেক বেনিফিট পাবা। যেমন আমি যদি বলতে চাই আসলে পার্সোনাল যদি ক্লায়েন্ট একটা ওয়্যারহাউস দিয়ে দেয় চিপ রেটে, আপনি অনেক কম কম প্রাইসে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার প্রোডাক্ট অনেক কম রেটে, যেমন আপনার একটা প্রোডাক্ট $10 আপনার সাপ্লায়ার থেকে নেওয়া, ওই প্রোডাক্ট আপনি $8 বা $7 সেল করতে পারবেন। আপনি ক্লায়েন্টকে বলবেন তুমি ওই প্রাইসে, যে সাপ্লায়ার যে প্রাইসে নর্মালি দেয় ওই প্রাইসেই তুমি এখানে আমি তোমাকে দিব, বা আমরা তোমার থেকে মাইনাস করবো বা তোমাকে ওরকম দিব, ওইখানে তোমার দেখা যাচ্ছে যে 20% বা 10% একটা প্রফিট থাকবে। তাহলে কী হবে, আপনার ডেলিভারি সাকসেস রেটটাও বেশি পাবেন এবং কি দ্রুত ডেলিভারি করতে পারবেন এবং রিটার্নিং বায়ারের পরিমাণটা বাড়বে, যেটা আমি রিসেন্টলি করেছি। ক্লায়েন্ট এখন ওয়্যারহাউস দিয়েছে, ওয়্যারহাউস দেওয়ার পাশে ওয়্যারহাউস থেকে ক্লায়েন্ট দেখা যাচ্ছে ওইখান থেকে ক্লায়েন্ট প্রায় $5-10 এক্সট্রা লাভ করতে পারে। হ্যাঁ, ওয়্যারহাউস দেওয়ার ফলে ওই দ্রুত শিপিংটা হচ্ছে আমাদের, প্লাস আমাদের যে রিটার্নিং প্রোডাক্টগুলো ওইগুলো আমরা ভালো দিতে পারতেছি, কাস্টমার সাপোর্টটা ভালো দিতে পারতেছি। হ্যাঁ, রাইট নাও এই প্রবলেমগুলো আমরা দিতে পারতেছি আর কি, সলভ করতে পারতেছি। তো এটা আসলে বিশাল একটা ব্যাপার। তো এই প্রবলেমগুলো যদি সলভ করতে পারেন তাহলে অবশ্যই বেটার কিছু পাবেন, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম। আপনারা আশা করতেছি অভিজ্ঞতার আলোকে যদি কাজ করে যান বেটার কিছু পাবেন। অ্যান্ড আমিও আশা করতেছি নেক্সট আরও বেটার কিছু আপনাদের দিব। তো আমার লাস্ট 19 ডেজের সেলস ছিল এরকম। আমি যদি একটু আজকের থেকে যদি আর কিছুটা পিছনে যাই, যদি জানুয়ারি থেকে এই পর্যন্ত আমি যদি একটা হিসাব করি বা একটু দেখি প্রায় আমার কত সেল হয়েছে জানুয়ারি থেকে, প্রায় আমি আই হোপ 2,46,000 সামথিং সেল আসছে। বাট এর আগে আমার ডিসেম্বর মাস বা এর পূর্বে আমার আরও ভালো ফলাফল ছিল। যদি নভেম্বর থেকে ধরি তাহলে আমার প্রায় অলমোস্ট কত হবে, প্রায় $3,35,000 আমি সেল করি। এখানে শুধুমাত্র এই গ্যাপটা আমার হয়েছে লাস্ট কয়েকদিনে। দেখেন আমার স্টোর আমার গড় আয়তন অলওয়েজ বেড়ে চলছিল, বাট কিছুটা প্রবলেমের কারণে এখানে আমার সেলসটা ডাউন হয়, যে কারণে আমি ওরকমভাবে কভার করতে পারিনি। দেখেন ওই সময়টাতে মানে এই সময়টা আমার অনেকটা কষ্ট করে আমি এই পর্যন্ত তুলি, কিছু মিস্টেকের কারণে বা কিছু প্রবলেমের কারণে আমার এই সময় সেলসটা ডাউন হয়, যে কারণে আমার এই মাসে আমার $1,00,000 যে একটা ছিল টার্গেট ছিল, ওই টার্গেটটা আমি পূরণ করতে পারিনি। তো যাই হোক, আই হোপ আজকে অনেক কিছু শেয়ার করতে পেরেছি আপনাদের মধ্যে। প্রত্যেকে আমি আশা করব বেটার একটি পাবেন, ফলাফল পাবেন। অ্যান্ড আপনারাও খুব ভালো একটা স্ট্র্যাটেজি কীভাবে মেক করতে হয় আই হোপ আপনারা ধারণা পেয়েছেন। আমার জন্য দোয়া করবেন অ্যান্ড যেন আপনাদের পাশে থেকে বেটার কিছু করতে পারি অ্যান্ড আপনাদের জন্য বেটার কিছু দিতে পারি। অফকোর্স প্রত্যেকে ফ্রিল্যান্সিং টিপসের ভিডিওগুলো দেখবেন, সবগুলো ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্রত্যেকেরই বেটার কাজ হবে এবং প্রত্যেকে অনেক কিছু শিখতে পারবেন। তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলের সাথে এঙ্গেজ নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে ভিডিওগুলো রয়েছে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাজেস্ট করতে পারেন এবং সম্পূর্ণ ভিডিওটি ফুললি দেখবেন, সবগুলো ভিডিও দেখার ট্রাই করবেন। আশা করি খুবই ভালো এক্সপিরিয়েন্স গেদার হবে। তো এইগুলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।